জয় হিন্দ বন্ধুগণ, দ্য পলিটিক্স তন্ত্রে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি ইতিহাসের এমন একটা কলঙ্কিত অধ্যায় যেটা মানব সভ্যতাকে বহু বছর পিছনে করে দিয়েছে, আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতিকে বহু পিছনে করে দিয়েছে। নালন্দা বিশ্ববিদ্যালয় আমাদের গৌরব, সারা ভারতের গৌরব, তাকে ধ্বংস করা হয়েছে। দাউ দাউ করে জ্বলছে আগুন, অতিকায় পাঠাগারের ভিতর লেলিয়ান শিখারা গিলে খাচ্ছে অজস্র বইগুলিকে, হাজার হাজার লক্ষ লক্ষ বই। এই খিদে যেন অনন্ত, একের পর এক বই মিলিয়ে যাচ্ছে আগুনের গনগনে জঠরে, তবুও সেই আগুন নিভছে না। শেষ পর্যন্ত 3 মাস লেগে গেল সেই আগুন নিভতে। পুড়ে ছাই হলো সেই সমস্ত পাঠাগারের সমস্ত বই। আজও এই দৃশ্যের কথা ভাবলে শিউরে ওঠে পুরো দুনিয়া। নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো শিক্ষা প্রতিষ্ঠান ভূভারতে ছিল না, শুধু ভূভারতে কেন, সারা বিশ্বে কোথাও ছিল না। প্রায় 800 বছর ধরে কেবল ভারত নয়, ভিন দেশের মেধাবী ছাত্রদের শ্রেষ্ঠ আশ্রয়স্থল হয়ে উঠেছিল এই বিশ্ববিদ্যালয়। কিন্তু শেষ পর্যন্ত জ্ঞানের এই মহৎ প্রতিষ্ঠানকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল তুর্কি আতঙ্কবাদী মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। কিন্তু কেন এইভাবে ধ্বংস হতে হয়েছিল নালন্দাকে? সেই কথায় আসার আগে একবার নালন্দা বিশ্ববিদ্যালয়ের গৌরবকে ছুঁয়ে দেখা দরকার। তো বন্ধুগণ, যদি ভিডিওটি ভালো লাগে বা নতুন কিছু জানতে পারেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। তো বন্ধুগণ, নালন্দা শব্দটির অর্থ জ্ঞানের অনন্তর প্রবাহ। এমন সার্থক নামকরণই সত্যি অভাবনীয়। যদি কোনোদিন টাইম মেশিন আবিষ্কৃত হতো তাহলে একবার ঘুরে আসা যেত, কিন্তু তা যখন নেই, মনে মনে ইতিহাসের পাতাকে স্পর্শ করে ঘুরে আসা যায়। এক জমজমাট শিক্ষা প্রতিষ্ঠান যাকে বলা হয় মহাবিহার, পড়ুয়া শিক্ষকে গম গম করছে সর্বত্র। ওই বেজে উঠেছে কারা না কারা, দরজা পেরিয়ে ভিতরে ঢুকে আসছে এক চৈনিক ছাত্র, তার নাম হিউয়েন সাং। পরবর্তী তিনি এবং ইটসিংয়ের মতো চৈনিক পরিব্রাজকের লেখায় সেই কবেকার হারানো এক কালখণ্ডকে ফুটে উঠতে দেখেছি আমরা। আজ ভাবলে অবিশ্বাস্য লাগে, 10,000 ছাত্র, 1,500, 2,000-এর মতো শিক্ষক, চীন, জাপান, কোরিয়া, ইন্দোনেশিয়া, পারস্য, তুরস্ক, শ্রীলঙ্কার মতো নানা দেশ থেকে মেধাবী পড়ুয়ারা ভিড় জমায় সেখানে। তবে সুযোগ পাওয়া খুব সহজ ব্যাপার ছিল না, দিতে হতো কঠোর পরীক্ষা। একেবারে মূল তোরণে উপস্থিত থাকতেন কোনো না কোনো শিক্ষক। নানা শাস্ত্র থেকে করা হতো কঠিন প্রশ্ন, তাদের মোকাবিলা করতে হতো। বেশিরভাগই প্রত্যাখ্যাত হতেন। যারা সুযোগ পেতেন তাদের শ্রেষ্ঠত্ব ছিল তর্কাতীত। শিক্ষকরাও তেমন। এমনও শোনা যায় আর্যভট্টের মতো গণিতবিদ ছিলেন এখানকার অধ্যক্ষ। বাসুবন্ধু, ধর্মপাল, নাগার্জুন, পদ্মসম্ভব, হিউয়েন সাংয়ের মতো নামও জড়িয়েছিল এই প্রতিষ্ঠানের সঙ্গে। 427 খ্রিস্টাব্দে রাজা কুমারগুপ্তের আমলে নির্মাণ করা হয় এই শিক্ষাকেন্দ্র। ধর্মের গবেষণা এবং ধর্মচর্চা ছিল প্রধান, কিন্তু পাশাপাশি পড়ানো হতো হিন্দু দর্শন, বেদ, ধর্মতত্ত্ব, যুক্তিবিদ্যা, চিকিৎসা, বিজ্ঞান, ব্যাকরণ, ভাষাতত্ত্ব, বিজ্ঞানের আরও বেশ কয়েকটি বিষয়। বিশ্ববিদ্যালয়ের খরচ চলত রাজ আনুকূল্যে। মেধা এবং একমাত্র মেধাই ছিল এই বিশ্ববিদ্যালয়ের প্রবেশের চাবিকাঠি। এমনকি রাজ পরিবারের সদস্যদের ক্ষেত্রেও কোনো রকম পক্ষপাতিত্বের সুযোগ ছিল না। পড়ার জন্য কোনো বেতন দিতে হতো না পড়ুয়াদের, উল্টে 200টি গ্রাম থেকে তাদের জন্য আসতো দুধ, ঘি, চাল, মাখনের মতো নানা পুষ্টিকর খাদ্য। এই বিশ্ববিদ্যালয়ের অন্যতম গৌরব ছিল এখানকার পাঠাগার, নাম ছিল ধর্মগঞ্জ। এখানে ছিল 3টি অতিকায় বহুতল বিশিষ্ট ভবন। ভবনগুলির নাম ছিল রত্নসাগর, যার অর্থ রত্নের মহাসাগর; রত্নদধি, যার অর্থ রত্নের সমুদ্র; রত্নরঞ্জক, যার অর্থ রত্নখচিত। সব মিলিয়ে কত বই এখানে ছিল তা জানা না গেলেও লক্ষাধিক বই যে ছিল সে বিষয়ে একেবারে নিশ্চিত ইতিহাসবিদরা। বলা হয় উপনিষদের কয়েকটি অংশে সত্যিকারের পাণ্ডুলিপি ছিল এখানে। ছিল প্রজ্ঞা পারমিতা সূত্র ও গুহ সমাজের মতো ধর্মগ্রন্থ। এমন কত, আর সেই সব অমূল্য সম্পদ শেষ পর্যন্ত গিলে খেয়েছিল উন্মত্ত অগ্নি। এবার সেই কথায় আসা যাক। আসলে হানাদারদের প্রকোপে আগেও একবার পড়তে হয়েছে নালন্দা মহাবিদ্যালয়কে।
455 থেকে 467 খ্রিস্টাব্দের মধ্যে তৎকালীন হুন সম্রাট মিহিরকুল হামলা চালালে বিপুল ক্ষয়ক্ষতি হতে হয় এই বিশ্ববিদ্যালয়কে। সেটা সমুদ্রগুপ্তের আমল ছিল, কিন্তু তিনি নতুন করে ঢেলে সাজান নালন্দাকে। উল্টে আরও বেড়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানটির পরিধি। কিন্তু শেষ পর্যন্ত 800 বছরের প্রতিষ্ঠানটিকে ধ্বংসের কবলে পড়তেই হয় 1193 খ্রিস্টাব্দে, যখন তুর্কি আতঙ্কবাদী বখতিয়ার খলজি বাহিনী যখন আধুনা বিহারের এই অঞ্চলে আছড়ে পড়ল। রাতারাতি খাঁ খাঁ শ্মশানে পরিণত হয় জ্ঞান ও মেধার এই অনন্ত ভাণ্ডার। কিন্তু কেন? আসলে উত্তর ভারতে হামলা চালানোর সময় অসুস্থ হয়ে পড়েছিল খলজি। সেই সময়কার সেখানের এক রাজা তার চিকিৎসার ব্যবস্থা করলেও শেষ পর্যন্ত শরীর ভালো হচ্ছিল না খিলজির, বরং উত্তরোত্তর খারাপের দিকে যাচ্ছিল। সেই সময় কেউ কেউ তাকে উপদেশ দেয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদের প্রধান রাহুল শিলভদ্রের কাছে যেতে, কিন্তু খিলজির তাতে সায় ছিল না। ভারতের কোনো চিকিৎসক তার স্ত্রী কিংবা প্রভুদের থেকে বেশি যোগ্য এটা সে বিশ্বাস করত না। শেষ পর্যন্ত অবশ্য শরীর সারাতে তাকে দ্বারস্থ হতে হয় রাহুল শিলভদ্রের। কিন্তু সেই সঙ্গে জেদি খিলজি এক অদ্ভুত শর্ত দিয়ে বসল। তার শর্ত, সে কোনো ওষুধ খাবে না। এহেন শর্তেও দমলেন না রাহুল শিলভদ্র। তিনি খিলজিকে কোরআনের কয়েকটি পাতা পড়তে দিয়েছিলেন, আর এতেই ঘটে গেল ম্যাজিক। সেরে উঠল খিলজি। আসলে কোরআনের ওই কয়েকটি পৃষ্ঠাতে ওষুধ লাগিয়ে রেখেছিল রাহুল শিলভদ্র। অজান্তেই সেই ওষুধ সারিয়ে তুলেছিল খিলজিকে। ক্রমে সে পুরোপুরি চাঙ্গা হয়ে উঠলে স্বাভাবিকভাবেই তার রাহুলের উপর দারুণ খুশি হওয়ার কথা, দেওয়ার কথা পুরস্কার। কিন্তু হলো ঠিক উল্টো। তুর্কি হানাদার বুঝতে পারল ভারতের চিকিৎসকরা তুরস্কের চিকিৎসকদের থেকে অনেক বেশি যোগ্য। ফলে তার সব রাগ গিয়ে পড়ল নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপর। ব্যাস, এরপরেই সে হামলা করল মহাবিহারে। আর তারপর কি হলো তা ভাবলে আজও শিউরে উঠতে হয়। এত বছরের লব্ধ জ্ঞান, চর্চা, মেধা সব জ্বলে পুড়ে খাক হয়ে গেল। সেই সঙ্গে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুক, হিন্দু সন্ন্যাসী জীবন্ত অবস্থাতেই পুড়িয়ে মারা হলো তাদের। কারো কারো মাথা কেটে ফেলা হলো। যারা বেঁচে যান তারা পালিয়ে যান সেখান থেকে। চোখের সামনে ধ্বংস হয়ে যায় নালন্দা বিশ্ববিদ্যালয়। হানাদারদের অক্ষম কোদের ফলে যে ক্ষতি হয়েছিল তা কেবল শুধুমাত্র ভারতের নয়, বলা যায় সমগ্র এশিয়া শিক্ষা জগতের কাছে এই ক্ষতি ছিল অভাবনীয় আর অপূরণীয়। আজও আমরা দেখতে পাচ্ছি বহু দেশ আজও এইসব হামলাকারীদের বংশধরের দ্বারা আক্রান্ত। বিভিন্ন দেশকে নরক বানিয়ে দিয়ে সেখান থেকে ইউরোপের বিভিন্ন দেশ বা ভারতের এসে আশ্রয় নিচ্ছে। তুরস্ক, সোমালিয়া, সিরিয়া, পাকিস্তান, আফগানিস্তান, মরক্কো এইসব দেশকে নরক বানিয়ে দিয়ে যখন ভালো থাকার জন্য ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, সুইডেনে গিয়ে তারা আশ্রয় নিচ্ছে এবং সেই সব দেশেও গিয়ে অগ্নিসংযোগ ঘটাচ্ছে। কিছুদিন আগেই আমরা দেখলাম ফ্রান্সের একটা নামি লাইব্রেরিকে তারা অগ্নিসংযোগ ঘটিয়ে পুড়িয়ে দিয়েছে। পুরো দেশেই তারা অগ্নিসংযোগ ঘটাচ্ছে, নরক বানানোর চেষ্টা করছে। এর ভুক্তভোগী কিন্তু ভারতও। মায়ানমার বাংলাদেশকে নরক বানিয়ে ভারতে প্রবেশ করছে ভালো থাকার জন্য, কিন্তু এখানে এসেও এই রোহিঙ্গারা, মুসলমানরা অগ্নিসংযোগ করছে, অবৈধ কার্যকলাপ করছে, বহু বিবাহ, বহু সন্তান নিয়ে জনবিস্ফোরণ ঘটাচ্ছে আমাদের ভারতে। ভারতকেও সোমালিয়া, সিরিয়া, আফগানিস্তানের মতো করতে চাইছে। শুধু ভারতেই নয়, সমগ্র বিশ্বের উচিত এই কঠোরতাকে শেষ করার জন্য অগ্রণী ভূমিকা পালন করা। না হলে এরকম নালন্দা ধ্বংস হবে, দেশ ধ্বংস হবে, মানব সভ্যতা ধ্বংসের স্মৃতি বহুবার ফিরে আসবে, আর লজ্জায় খুঁকড়ে যাবে সভ্যতার হৃদয়। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর এরকম ইতিহাসের কঠিন সত্যকে জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।